and the current Im sin omega t, and sometimes we have some phase angle. That means the voltage is like this. So if this voltage is like this, the current may be some phase difference with the voltage. Okay, so these are all sinusoidal quantity. এগুলো সব সাইনুসয়েডাল আমরা বলি আর অল্টারনেটিং তো সব এসি তো সেই জন্য আমরা বলি সাইনুসয়েডাল। হ্যাঁ, ফর এন এক্সাম্পল ধরো আমাদের বাড়িতে কত ভোল্টেজ আসে আমরা জানি, আমাদের হাউস হোল্ড বলো, আমাদের হাউসে কত ভোল্টেজ আসে, এনি আইডিয়া? 220 হ্যাঁ, এইটা আমরা খুব একটা কমন কথা বলি যে 220 220। হ্যাঁ, তাহলে এই 220 পুরো আসে না। হ্যাঁ বলছি স্যার 220 পুরো আসে না, মানে একটু কম ভোল্টেজ আসে আর কি হচ্ছে। যাই হোক, এই 220টা হচ্ছে আরএমএস ভোল্টেজ। এটাকে যদি আমি √2 দিয়ে মাল্টিপ্লাই করি, এই ভোল্টেজটা গিয়ে দাঁড়াবে 311 ভোল্ট। হ্যাঁ, এবার কারেন্টটা কার উপর ডিপেন্ড করে? আমি আগের দিনই তোমাদের বলেছি যে কারেন্টটা ডিপেন্ড করে হচ্ছে কি লোড লাগিয়েছি তার উপর। হ্যাঁ, ধরো আমি একটা আগের দিনই বললাম, ধরো একটা 100 ওয়াট ল্যাম্প লাগিয়েছি। 100 ওয়াট ল্যাম্প লাগালে কতটা কারেন্ট সে নাবে? What will be the current? 100 divided by কত? 220 কি, তাই তো? 100 divided by 220 করলে কত হয়? 0.45 না কত হয়? তার মানে কত? এখন একই নিয়ম এখানেও, ম্যাক্সিমাম যদি ভ্যালুটা আমি এই ভ্যালুটা পেতে চাই, ম্যাক্সিমাম ভ্যালুটা কত? সেটা হচ্ছে 0.45। তাই তো? তো এটা করলে কত হয়? তোমাদের ক্যালকুলেটর কারোর কাছে আছে? এটা করলে হয় 0.64। মানে এটা হচ্ছে 0.64 অ্যাম্পিয়ার। এইভাবে মোটামুটি বলতে পারো যে আমাদের বাড়িতে যে সাপ্লাই আসে সেখান থেকে আমরা এইভাবে ভোল্টেজ কারেন্ট ক্যালকুলেট করতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে এখানে তো আমরা একটা পাওয়ার ধরেছি। পাওয়ার কত? পাওয়ার ইউনিট আমরা জানি ওয়াট। তাহলে আমরা ধরেই নিয়েছি যে 100 ওয়াট ল্যাম্প, মানে এই 100 ওয়াট ল্যাম্পটাকে যখন আমি 220 ভোল্টস দেবো, ও 100 ওয়াট কনজিউম করবে। তাহলে সেটাই কি ইলেকট্রিক্যাল পাওয়ার? সেটা প্রথমে আমাদের বুঝতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেহেতু আমাদের সাপ্লাইটা এসি, সেই জন্য আমাদের যে ভোল্টেজ কারেন্ট আমরা দেখি সেটা সাইনুসয়ডাল, এবং সাইনুসয়ডাল জিনিসকে আমরা ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করি। আমাদের নিশ্চয়ই ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়ানো হবে, সেখানে দেখবে ভোল্টেজ কারেন্ট এগুলো সব ফেজার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার রিপ্রেজেন্ট মানেই হচ্ছে ভোল্টেজটা একটা একটা বলতে পারো যে একটা কমপ্লেক্স নাম্বার। ধরো একটা ভোল্টেজ মানে হচ্ছে একটা ভোল্টেজের ম্যাগনিটিউড, তার সাথে একটা যেন ফেজ। ধরো θ1। সিমিলারলি কারেন্ট কোন একটা ম্যাগনিটিউড, তার সাথে একটা θ2, এইরকম আর। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। So when we multiply this complex representation, then the power definition is this. So this is the actual power definition in our electrical technology.
So VI conjugate. তোমরা কমপ্লেক্স নাম্বার জানো সবাই? হ্যাঁ, ধরো 3 plus 4i, 3 plus 4i, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। এর হ্যাঁ, স্যার। ম্যাগনিটিউড কত? বলো, কিভাবে বার করতে হবে ম্যাগনিটিউড? স্যার স্কোর করতে হবে। শুধু স্কোয়ার করলে হয়ে যায়? root over of 3 square plus কি, তাই তো? কি আমি ঠিক করছি? দেখো, কোনো রেসপন্ড না করলে কিন্তু ক্লাসে অসুবিধা। এইভাবে একটা কমপ্লেক্স নাম্বারের আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তো কমপ্লেক্স নাম্বারকে দুভাবেই রিপ্রেজেন্ট করা যায়। এটা এই যে ফর্মটা, মানে ধর a প্লাস জে আই, a প্লাস বি আই, এই যে ফর্মটা, এই ফর্মটাকে বলে রেক্ট্যাঙ্গুলার ফর্ম। সবার ক্যালকুলেটরে দেখবে একটা রেক্ট্যাঙ্গুলার আছে, একটা পোলার আছে, এটাকে বলা হয় পোলার ফর্ম। এই আগে যেটা লিখেছি এই ভি অ্যাঙ্গেল থিটা, এটাকে বলা হয় পোলার ফর্ম। এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মেও রিপ্রেজেন্ট করা যায়, যেখানে এই যে রিয়েল ইমাজিনারি দুটো পার্ট থাকে। কি বুঝতে পেরেছো? তাহলে এইটা যদি আমার একটা কমপ্লেক্স নাম্বার হয়, ধরো এইটা হচ্ছে আই, তাহলে আই কনজুগেট মানে কি হবে বলো তো? এটাকে আমরা কিভাবে লিখবো আই কনজুগেটটাকে? আই যদি 3 প্লাস জে আই হয়, তাহলে আই কনজুগেট কি হবে? জানো না? জানো না? জানি না স্যার। কমপ্লেক্স নাম্বারটা তো তোমাদের বাবা হায়ার সেকেন্ডারিতে পড়ানো হয়। স্যার ভুলেই গেছি। এই জিনিসগুলো না জানলে তো ভীষণ ডিফিকাল্ট কিছু পড়ানো। আচ্ছা, এইটা হয় 3 মাইনাস 4i, মানে এইটাকে মাইনাস হয়ে যায়। অথবা যদি আমি পোলার ফর্মের দিকে বলি, পোলার ফর্মে অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যায়, আর কিছু না। এটাকেই বলা হয় কনজুগেট। বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, মানে মোটমাট ভোল্টেজের যে ভোল্টেজ আর কারেন্ট, যে কোনো একটা সাইনটাকে উল্টে নিতে হবে, ইমাজিনারি নাম্বারের সাইনটাকে উল্টে নিতে হবে। হ্যাঁ, নিয়ে তারপর মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। এবার আমাকে একটা জিনিস বলো, তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার যদি এস হয়, ইলেকট্রিক্যাল পাওয়ারটা যদি এস হয়, তাহলে এস মানে কি? আমরা একটু আগেই লিখেছি ভি আই কনজুগেট। তাহলে ভিটাও একটা কমপ্লেক্স নাম্বার। জাস্ট এক মিনিট। ওকে, তো ভিটাও একটা কমপ্লেক্স নাম্বার, আইটাও একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে দুটোর প্রোডাক্ট যেটা হবে সেটাও তো একটা কমপ্লেক্স নাম্বারই হবে। ये नंबर नहीं रखा क्या करें? If you suddenly unmute yourself without any reason, it is very difficult to carry on the class. ওকে, সো এটাও একটা কমপ্লেক্স ভেরিয়েবল হবে, কমপ্লেক্স নাম্বার হবে।
এবং সেটাকেই আমরা বলছি একটা যে তোমার আমরা এখানে ইমাজিনারি নাম্বারটাকে আই দিয়ে না লিখে জে দিয়ে লিখবো, কেন আইটা হচ্ছে আমাদের এখানে কারেন্টটাকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য আমরা যখন ইলেকট্রিক্যালের কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে ডিল করব তখন বারবার আই টার্মিনাল লিখে লিখবো জে, মনে থাকবে? এটা হচ্ছে কমন কনভেনশন। তা আমরা লিখবো যে জে, যেই মানে এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ারেরও দুটো কম্পোনেন্ট আছে, একটাকে বলছে পি, একটাকে বলছে কিউ। এই পিটাকেই আমরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পাওয়ার বলি, যেটা এই ওয়াট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যাক্টিভ পাওয়ার, যার ইউনিট হচ্ছে ওয়াট। আর কিউটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার যার ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। জাস্ট এগুলো মনে রাখো। আর এসটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, তো এই হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারের ডেফিনেশন। এখন তোমরা যদি মেকানিক্যাল পাওয়ারের সাথে ইলেকট্রিক্যাল পাওয়ারে মেলাতে চাও তাহলে একটাই জায়গায় মেলাতে পারবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। তাহলে মেকানিক্যাল পাওয়ারের ডেফিনেশন হচ্ছে ওয়ার্ক ডান পার সেকেন্ড, পার টাইম, পার ইউনিট টাইমে কতটা ওয়ার্ক ডান হচ্ছে। সেই পাওয়ারের সাথে তোমরা যদি মেলাতে চাও, ইউ ক্যান অনলি রিলেট উইথ দ্য অ্যাক্টিভ পাওয়ার। তো বেসিক্যালি দেখবে মেকানিক্যাল পাওয়ারকে আমরা যখন রিপ্রেজেন্ট করি তখন বলি এত ওয়াট। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমরা যে এই যে ল্যাম্পের ক্ষেত্রে যেটা ইউজ করছি সেটা কিন্তু অ্যাক্টিভ পাওয়ারটা ইউজ করছি, কেননা ইউনিট ইউজ করছি এখানে ওয়াট। সিমিলারলি কোনো ট্রান্সফরমার বা কোনো জেনারেটর যখন আমরা ইউজ করি তখন দেখবে যে কত কেভিএ, কত কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, কত মেগা ভোল্ট অ্যাম্পিয়ার আমরা ইউজ করি টার্মটা। ওকে, যাই হোক, তো অ্যাক্টিভ পাওয়ারটা আমাদের এখানে মেন কনসার্ন। আচ্ছা, এবার বলি পাওয়ার ফ্যাক্টরটা কি। পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে এই যে অ্যাক্টিভ পাওয়ার আর যে এই অ্যাপারেন্ট পাওয়ার, হ্যাঁ, এই দুটো রেশিওকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তো সেই পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে আসে? পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে কোসাইন অফ এই দুটোর মধ্যে, দুটো থিটার মধ্যে অ্যাঙ্গেল, মানে ভোল্টেজের যে থিটা আর কারেন্টের যে থিটা, তাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল। হ্যাঁ, কোন অ্যাঙ্গেলটা? না এই অ্যাঙ্গেলটা, এই যে স্লাইড একটা অ্যাঙ্গেল রয়েছে এখানে, এই অ্যাঙ্গেলটা। বুঝতে পেরেছো? এই অ্যাঙ্গেলটা যদি কোসাইন নিই তবে আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো। এবার প্র্যাকটিক্যালি আমরা যখন মেজার করব তখন তো আমরা অ্যাঙ্গেল মেজার করতে পারবো না, তখন আমরা মেজার করব হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারটা কি? অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে ভোল্ট মিটার রিডিং ইন্টু অ্যামমিটার রিডিং, সেটাই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, আর ওয়াট মিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেখান থেকে ডাইরেক্ট যে রিডিংটা পাবো, তাহলে পি কোথা থেকে পাবো? পি পাবো হচ্ছে ওয়াট মিটার থেকে। আর অ্যাপারেন্ট পাওয়ার মানে কি? অ্যাপারেন্ট পাওয়ার মানে হচ্ছে ভোল্ট মিটার ইন ভোল্টেজ ইন্টু কারেন্ট, এই যে ভি ইন্টু আই। সেটা কোথা থেকে পাবো? ভিটা পাবো হচ্ছে ভোল্ট মিটার থেকে, আর আইটা পাবো হচ্ছে অ্যামমিটার থেকে। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের মেন কাজ করতে হবে এখানে। পাওয়ার ফ্যাক্টর যখন বার করব তখন আমরা ওয়াট মিটারের রিডিং যেটা পাবো সেটাকে দিয়ে ভোল্ট মিটার ইন্টু ওয়াট মিটারের রিডিংটা ডিভাইড করব, তাহলে পাওয়ার ফ্যাক্টর আমাদের বেরোবে। এটুখানি বুঝতে পেরেছো সবাই? পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টরটা না বুঝতে পারলে জিজ্ঞেস করো। স্যার অ্যাক্টিভ পাওয়ারটা কিভাবে বের করবো আরেকবার একটু যদি বলেন। আমাদের ওয়াট মিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে,
যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট রুমে বা ল্যাবরেটরিতে পাওয়া যায়, ওয়াট মিটার। যেমন ভোল্ট মিটার, অ্যাম্প মিটার তোমরা দেখেছো, আগের ল্যাবেও দেখেছো, সেরকম ওয়াট মিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে। সেই ইনস্ট্রুমেন্টটা ডাইরেক্ট অ্যাক্টিভ পাওয়ারটাই দেয়, বুঝতে পেরেছো? ইনস্ট্রুমেন্ট থেকে ডাইরেক্ট তুমি অ্যাক্টিভ পাওয়ার পেয়ে যাবে। আর অ্যাপারেন্ট পাওয়ারটা মেজার করার জন্য তোমাকে ভোল্টেজ আর কারেন্ট তোমাকে মেজার করতে হবে। ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ, অ্যাম্প মিটার দিয়ে কারেন্ট, সেই দুটো প্রোডাক্ট করলে, মাল্টিপ্লাই করলে তুমি অ্যাপারেন্ট পাওয়ারটা পেয়ে যাবে। এবার অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাপারেন্ট পাওয়ার দিয়ে ডিভাইড করলে অ্যাজ পার দ্য ডেফিনেশন ইউ উইল গেট দ্য পাওয়ার ফ্যাক্টর। এই ডেফিনেশনটা মনে রাখতে হবে। রেশিও। এই রেশিওটা হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর। ওকে, তো এই কনসেপ্টটা মনে রেখো যে কেন এই ব্যাপারটা এলো, ইলেকট্রিক্যাল পাওয়ারটা এরকম কমপ্লেক্স কেন। হ্যাঁ, এই যে ইলেকট্রিক্যাল পাওয়ারের যে ডেফিনেশনটা লিখেছি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার। মেকানিক্যালে এই ঝামেলাটা নেই, মেকানিক্যালে শুধু অ্যাক্টিভ পাওয়ার নিয়ে ডিল করা হয়। মেকানিক্যালে এতগুলো পাওয়ার নেই, অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এসব এত কিছু মেকানিক্যালে নেই। কেননা মেকানিক্যাল পাওয়ার বলতে আমরা বুঝি কিছু ওয়ার্ক ডান, যেটা দিয়ে কাজ করা যাবে, বুঝতে পেরেছো? কিছু কাজ করা যাবে, সেটাকেই হচ্ছে আমরা মেকানিক্যাল পাওয়ার বলে থাকি। যেমন আমরা বলি রোটেশনাল সিস্টেমের জন্য টর্ক ইনটু ওমেগা, টাও ইনটু ওমেগা, মেকানিক্যাল পাওয়ার। ওকে, বা ফোর্স ইনটু ভেলোসিটি, মেকানিক্যাল পাওয়ার। কিন্তু ইলেকট্রিক্যালি পাওয়ার কিন্তু ওই পাওয়ারটা ছাড়াও আরেকটা কম্পোনেন্ট আছে, যেটাকে বলে রিঅ্যাক্টিভ পাওয়ার। এই যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি? রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ইলেকট্রিক্যালে কিছু আলাদা রেজিস্ট্যান্স ছাড়া আলাদা কিছু কম্পোনেন্ট আছে, যেমন ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। তো যখন আমরা বড় বড় ট্রান্সমিশন লাইন দেখি, সেই ট্রান্সমিশন লাইনগুলোর ইন্ডাকটেন্স থাকে, ক্যাপাসিটেন্স থাকে। সেই ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স থাকার জন্য কিন্তু ভোল্টেজ কমে বাড়ে, ঠিক আছে? তাহলে এই যে ভোল্টেজ কমছে বাড়ছে, তার জন্য কোন পাওয়ারটা রেসপন্সিবল? তার জন্য রিঅ্যাক্টিভ পাওয়ারটা রেসপন্সিবল। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার হ্যাজ এ ডাইরেক্ট টাই আপ উইথ দ্য ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ কন্ট্রোল, বুঝতে পেরেছো? সেই জন্য ইলেকট্রিক্যালি আমরা বলি দুটো পাওয়ার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। আর এই দুটোকে সাম করলে যেটা হয়, মানে কমপ্লেক্স সাম করলে যেটা হয়, সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, টোটাল পাওয়ার। এবার টোটাল পাওয়ারটাই কোনো অল্টারনেটর বা কোনো জেনারেটরকে তো টোটাল পাওয়ারটাই সাপ্লাই করতে হবে, শুধু তো অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই করলে হবে না। তাহলে ভোল্টেজটাকে কন্ট্রোল করবে কে? সেই জন্য যখন অল্টারনেটরের গায়ে নেম প্লেটে তোমরা দেখবে, বা যে কোনো জেনারেটর বা ডিজি সেট বা ট্রান্সফরমার, ওর নেম প্লেট যখন দেখবে যে ওখানে ভিএ লেখা আছে, এত ভোল্ট অ্যাম্পিয়ার, এত কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, অথবা এত এমভিএ, মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। ওখানে কিন্তু ওয়াটেজ লেখা থাকবে না। ওয়াটেজটা কোথায় থাকবে? যে জিনিসটার আউটপুট হচ্ছে মেকানিক্যাল, যেমন মোটর, কোনো ইলেকট্রিক্যাল মোটর যদি হয়, তার নেম প্লেটে গিয়ে দেখবে ওখানে ওয়াট লেখা আছে বা হর্স পাওয়ার লেখা আছে, এইচপি। কেননা মোটর কি করে? মোটর ইলেকট্রিক্যাল ইনপুট নিলেও আউটপুটটা যেটা জেনারেট করে সেটা তোমার মেকানিক্যাল। আর নেম প্লেটটা সবসময় আউটপুটের উপর বেস করে হয়, ইনপুটের উপর বেস করে হয় না, যে কোনো নেম প্লেট। যাই হোক, তো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তো প্রথমে আমাদেরকে এক্সপেরিমেন্টটাকে ঢুকতে গেলে এই দুটো কনসেপ্ট কিন্তু ভীষণ দরকার, পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর। এটা আমার দরকার ছিল না এই থিওরিটিক্যাল ডিসকাশনটা, কেননা এটা ল্যাব। কিন্তু তোমরা, আমি জানি তোমরা কেউ জানো না এবং পড়েও আসুনি, এই জন্য আমাকে এই এতটা ডিসকাশন করতে হলো। ওকে, তো যাই হোক, তো এটা আমি একটা সেভ করে রাখি প্রথমে। তারপর আমি তোমাদের যদি অন্য কোনো ডাউট থাকে ইন দ্য মিন টাইম আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, আচ্ছা তোমরা কি এই প্রেজেন্টেশনটা দেখতে পেয়েছো সবাই, যেটা আমি এতক্ষণ বোর্ডে লিখলাম? আচ্ছা, নেক্সট হ্যাঁ, হচ্ছে আমরা একটু ইনস্ট্রাকশন শিটটা দেখবো এবার।
তো ইনস্ট্রাকশন শিটে পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টরের চেয়েও যেটা মেইন যে এখানে ডিভাইসটা নিয়ে আমরা এখানে কথা বলবো, দ্যাট ইজ দ্য ফ্লুরোসেন্ট ল্যাম্প, বা যেটাকে আমরা খুব কমন কথা বলি টিউব লাইট। তাই তো, বুঝতে পেরেছো? তো ফ্লুরোসেন্ট সবাই নিশ্চয়ই দেখেছো, যদিও এখন ফ্লুরোসেন্ট ল্যাম্পের বদলে আমরা অনেক বেশি এলইডি টিউব ইউজ করছি, কিন্তু ফ্লুরোসেন্ট ল্যাম্পটা এখনো বহু জায়গায় খুব মানে ইউজ হয় এখন। হ্যাঁ, কি তাই না? এখনো চলে স্যার, এখনো চলে। এখনো চলে, কতদিন চলবে জানি না, কিন্তু এখনো চলছে। আমি একটা এন্ড দেখাচ্ছি ফ্লুরোসেন্ট ল্যাম্পে, কি কিছুটা এরকম দেখতে হয় তো। হ্যাঁ, একদম বাঁদিকে থাকে দুটো অ্যালুমিনিয়ামের পিন, তারপরে থাকে অ্যালুমিনিয়াম ক্যাপ, তারপরে ভেতরের দিকে দেখবে যে একটা গ্লাস স্টেম মতো থাকে, তারপরে একটা এরকম একটা ক্যাথোড শিল্ড, একটা কপারের এরকম একটা স্ট্রিপ মতো থাকে। হ্যাঁ, আর ফ্লুরোসেন্ট ল্যাম্পের বাইরে থেকে কিছুই দেখা যায় না, তার কারণ হচ্ছে ফসফর কোটিং থাকে, একটা হোয়াইট কালারের কোটিং থাকে বাইরে থেকে, ফলে বাইরে থেকে এই জিনিসগুলো কিছুটাই দেখা যায় না। আর ভেতরে কিছু গ্যাস থাকে, যেমন আর্গন গ্যাস থাকে আর লিকুইড মার্কারি থাকে। ওকে, তো এই যে ফ্লুরোসেন্ট ল্যাম্প, যেটাকে আমরা বলছি ফ্লুরোসেন্ট ল্যাম্প, যেটাকে আমরা টিউব না বলে টেকনিক্যালি তার নামটা বলছি ফ্লুরোসেন্ট ল্যাম্প। কেন ফ্লুরোসেন্ট ল্যাম্প বলছি? ফ্লুরোসেন্স নেচারটা রয়েছে তাই। ফ্লুরোসেন্স নেচার বলতে আমরা কি বুঝি? যেটা আলো পড়লে সেটা তোমার অন্য একটা রিফ্লেকশন দেয়। যেমন এই যে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা ভেতরে যে রেডিয়েশনটা হয়, সেই রেডিয়েশনটা যদি ডাইরেক্ট বেরিয়ে আসে, সেটা কিন্তু আমাদের চোখের পক্ষে ক্ষতিকর, বিকজ দ্যাট ইজ ইউভি রে। ফ্লুরোসেন্ট ল্যাম্পের মধ্যে অ্যাকচুয়ালি যে রেটা থাকে, দ্যাট ইজ ইউভি রে। এই ফসফর কোটিংটা কি করে? এই ফসফর কোটিংটা ওই ইউভি রেটাকে অ্যাবজর্ব করে, আল্ট্রাভায়োলেট রে যেটা, সেটাকে অ্যাবজর্ব করে, করে একটা হোয়াইট লাইট এমিট করে, একটা হোয়াইট লাইট ছাড়ে, একটা সাদা রঙের আলো ছাড়ে, সেইটাই আমরা দেখতে পাই। এই ফসফর কোটিংটা যদি না থাকতো, তাহলে কিন্তু ফ্লুরোসেন্ট ল্যাম্পের লাইটটা হোয়াইট হতো না, ফলে লাইটটা ভালো পাওয়া যেত না, প্লাস আমাদের চোখের পক্ষেও সেটা ক্ষতিকারক হতো। ওকে, তাহলে ফসফর কোটিংটাই এখানে ফ্লুরোসেন্সের কাজ করছে। ইট অ্যাবজর্বস সাম রেডিয়েশন and emits a radiation of a different wavelength. Okay, so that is there, therefore it is called the fluorescent. Okay, তো এটা বোঝা গেল। নেক্সট হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্পের সার্কিটটা কি, সেটা আমাদের বুঝতে হবে। আমি প্রথমে তোমাদের খুব সিম্পল সার্কিটটা বোঝাই, তারপরে এক্সপেরিমেন্টাল সার্কিটটা বোঝানো যাবে। ধরো এইটা হচ্ছে আমার ল্যাম্প, এই পাশে দুটো লিড ছিল, এ পাশে দুটো লিড, এটাই তো, এটাই তো হচ্ছে ল্যাম্প। লেখা হু ইজ দিস? লেখাটা বলুন। এই সুরজিৎ বিশ্বাসটাকে দেখেছে, বললো ফ্লোটেক বাদে সবকিছু করে দিতে। হু ইজ দিস সুরজিৎ বিশ্বাস? আমি কিন্তু ক্লাস থেকে বার করে দেবো। হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য ক্লাস, রাদার হি ইজ সেইং সামথিং এলস। ওকে, এবার তোমরা বলো, আমরা যে একটু আগে যে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা দেখলাম, সেখান থেকে কটা এরকম পিন বেরিয়ে থাকবে? স্যার দুদিকে চারটে টোটাল, দুটো দুটো করে। দুদিকে দুটো দুটো করে চার। চারটে থাকবে। হ্যাঁ, তাই এবার আমরা কানেকশনটা কি করব? ধরো এইখানে হচ্ছে তোমার
সাপ্লাই এসছে, একটা ফেজ আর একটা নিউট্রাল। এবার সাপ্লাইটা কিভাবে করবো, কি কি লাগবে ফ্লুওরেসেন্ট ল্যাম্পে, আর কি কি লাগে? স্যার আরে- চক লাগবে, স্টার্টার লাগবে। হ্যাঁ, চোক আর স্টার্টার। তাহলে একটা চোক, চোকের কটা টার্মিনাল? দুটো। চোক মানে কি? চোক মানে বেসিক্যালি একটা ইন্ডাক্টর কয়েল। আমাদের নর্মাল যে চোক সেটা বলতে বুঝি আমরা একটা জাস্ট ইন্ডাক্টর কয়েল, আর কিছু না। একটা আয়রনের গায়ে কয়েল জড়ানো আছে। স্যার মেটাল চোক যেটা একই তো স্যার, সেম যেটা ইন্ডাক্টর কয়েলই তো। হ্যাঁ, ইন্ডাক্টর কয়েল। অনেক সময় কম দামের যেগুলো অ্যালুমিনিয়াম থাকে কয়েলটা, আর দামি যেগুলো সেগুলোতে কপার থাকে। এই হচ্ছে ডিফারেন্স। ভেতরের মেটাল জিনিসটা চোক একই। যেগুলো কমফোর্ট থাকে। আয়রনই, সবই আয়রন। আয়রনের গায়ে কপার কয়েল থাকে বা আয়রনের গায়ে অ্যালুমিনিয়ামের কয়েল থাকে। আর একটা স্টার্টার লাগবে। ধরো এখানে একটা স্টার্টার। স্টার্টারটা কি আমি পরে বলছি। এরকম একটা জিনিস ধরে নাও। এই তিনটে জিনিস আর সাপ্লাইকে মিলে আমার কানেকশনটা করতে হবে। তো কানেকশনটা কিভাবে হবে সেটা ভালো করে ফলো করো। ওকে, তো ফেস থেকে আমরা দেব চোখে। হুম, চোখ থেকে দেব এইখানে, এখান থেকে দেব স্টার্টারে, স্টার্টার থেকে এইখানে, এখান থেকে নিউট্রালে। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই হচ্ছে ফ্লুওরেসেন্ট ল্যাম্পের কানেকশন। এবার কালকে যদি আমি বলি যে তিনটে জিনিস এনে কানেকশন করো, সবাই নিশ্চয়ই পারবে। এ তো কোনো ব্যাপারই নয়। বুঝতে পেরেছো? কেননা এই কানেকশনটা ভেতরেই করা থাকে। এই যে এই দুটো লিড, এই দুটো লিড এই মাঝখানে বার করা থাকে, বাটামের মাঝখানে বার করা থাকে এই দুটো লিড। আর এই দুটো লিড, এই দুটো লিড ওই চোখের এরকম একটা স্টার্টার লাগানোর একটা জায়গা রয়েছে, সেখানে বার করা থাকে। ওকে, তো এই হচ্ছে তোমার ফ্লুওরেসেন্ট ল্যাম্পের কানেকশন। এইবার আমি তোমাদের মেইন কানেকশনে ফিরে যাই। আচ্ছা, এবার দেখো আমাদের, তাহলে আমরা যে কানেকশনটা নিয়ে ডিসকাস করছিলাম সেটা দেখো, এই ইনস্ট্রুমেন্ট গুলো বাদ দাও। ইনস্ট্রুমেন্ট গুলো বাদ দিলে কি কানেকশনটা মিলছে সেটা আগে দেখো। ধরো এই যে ভ্যারিয়াকের আউটপুটটা হচ্ছে তোমার ফেজ আর নিউট্রাল, ওপরটা ফেজ নিচেরটা নিউট্রাল। বুঝতে পারছো? এই যে অ্যারো 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 হেডটা হচ্ছে ধরো ফেজ, আর নিচের পোর্শনটা নিউট্রাল। আর ধরো ইনস্ট্রুমেন্ট গুলো নেই, তাহলে এই ফেজ থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে কোথায়? চোখে, ইন্ডাকটিভ ব্যালেন্স যেটাকে বলছে। কি বুঝতে পারছো আমি কি বলছি? না, বুঝতে পারছো? স্যার ওয়াট, স্যার ওয়াট মিটার যেটা আছে স্যার, ওটার মধ্য দিতে যাচ্ছে। দাঁড়াও একটা মিনিট। একটা মিনিট দাঁড়াও, সাজিয়ে নি তাহলে জিনিসটা বুঝতে পারবা। এইবার আচ্ছা, এইটা ছিল তোমার সার্কিটটা। এবার এই সার্কিটের সাথে আমার মেলাতে হবে। দেখো এই যে এখানে ফেজ আর নিউট্রাল, পিএইচ আর এন যেটা লিখেছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার ধরো পিএইচ, এটা ফেজ আর এটা নিউট্রাল। ওকে, এবার কানেকশনটা কি? কানেকশন যদি ইনস্ট্রুমেন্ট না থাকতো তাহলে এইটা ফেজটা গেল চোখে, চোখ থেকে একটা এলো টিউবে, টিউবের আরেকটা লিড গেল স্টার্টারে, স্টার্টার থেকে বেরিয়ে আরেকটা টিউবের আরেকটা এন্ডে, সেখান থেকে বেরিয়ে নিউট্রালে। এবার দুটো সার্কিটে ম্যাচ করাও।
কি ঠিক আছে? মিলছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ইনস্ট্রুমেন্ট গুলো আমরা রেখেছি কিভাবে? না, সিরিজে আমাদের অ্যামমিটার রয়েছে, আর এই ওয়াট মিটারের একটা কয়েল, ওয়াট মিটারে দুটো কয়েল থাকে। ভোল্ট মিটার আর অ্যামমিটারে আমরা জানি যে একটা করে কয়েল থাকে, কিন্তু ওয়াট মিটারে দুটো কয়েল থাকে। কেননা ওয়াট মিটার মানে তোমরা বুঝতে পারছো যে পাওয়ার রিড করে, মানে পাওয়ারটাকে মেজার করে। তাহলে পাওয়ার মেজার করতে গেলে ওকে ভোল্টেজ যেমন ইনফরমেশন লাগবে, কারেন্টের ইনফরমেশনটাও লাগবে। তো ভোল্টেজের ইনফরমেশনটা ও প্রেসার কয়েল দিয়ে সেন্স করে, আর কারেন্টের ইনফরমেশনটা কারেন্ট কয়েল দিয়ে সেন্স করে। তো সিসি মানে এখানে কারেন্ট কয়েল, আর পিসি মানে হচ্ছে প্রেসার কয়েল। তো কারেন্ট কয়েলটা বেসিক্যালি অ্যামমিটারের মতো একটা জিনিস, সেটা সিরিজে কানেক্ট হয়। আর প্রেসার কয়েলটা ভোল্ট মিটারের মতো জিনিস, সেটা প্যারালালে কানেক্ট হয়। ওকে, তো এইখানে সার্কিটটা দেখো, আমি স্ট্রেট তারটা এইভাবে স্ট্রেট না নিয়ে গিয়ে আমি কি করছি, এখান থেকে প্রথমে অ্যামমিটারে নিয়ে যাচ্ছি, অ্যামমিটারে আরেকটা এর নিয়ে যাচ্ছি কারেন্ট কয়েলে, সেখান থেকে নিয়ে যাচ্ছি ব্যালাস্টে। তার মানে হচ্ছে আমি এখন ফোর্স করছি যাতে কারেন্টটা অ্যামমিটার এবং কারেন্ট কয়েলের মধ্যে যেতে বাধ্য হয়। এটাকে বলা হয় সিরিজ কানেকশন। কি সবাই বুঝতে পেরেছো? আগের সার্কিটটা থেকে এই সার্কিটে এইটুকানি চেঞ্জ। আগের সার্কিটে কি ছিল? আগের সার্কিটে অ্যামমিটার আর কারেন্ট কয়েলটা সিরিজে ছিল না। এখন আমি সিরিজে দুটো ইনস্ট্রুমেন্ট কানেক্ট করলাম, একটা হচ্ছে অ্যামমিটার আর একটা হচ্ছে কারেন্ট কয়েল। কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইটুকানি করার পরে আমার সার্কিটটা অ্যাজ ইট ইজ রয়েছে। এবার তোমরা বলবে স্যার মানে ভোল্টমিটার আর প্রেসার কয়েল গুলো কি? ভোল্টমিটার তুমি যদি সার্কিটে নাও কানেক্ট করো, তাহলে কিন্তু সার্কিটটা হেলদি থাকবে। মানে সার্কিটটা মানে তুমি যদি ফ্লুওরোসেন্ট ল্যাম্পটা জ্বালাতে চাও, জ্বলবে। ভোল্টমিটার গুলো যদি তুমি নাও কানেক্ট করো, কিন্তু ভোল্টমিটার গুলো আমরা সেই জন্য লাস্টে কানেক্ট করি। আচ্ছা, এবার এই যে ভোল্টমিটারটা, শুরুতে যে ভোল্টমিটারটা, এটা আমরা কানেক্ট করছি কেন? না, ফ্লুওরোসেন্ট ল্যাম্পে টোটাল কত ভোল্টেজ ইনপুট হচ্ছে সেটা বোঝার জন্য। ওকে, আচ্ছা, এই ভোল্টমিটারটা কি রিড করছে? আমরা জানি যে যখন কিছু জিনিস সিরিজে কানেক্ট হয়, ধরো এরকম তিনটে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে, R1, R2, R3, আর এখানে ধরো আমার একটা সাপ্লাই আছে। হ্যাঁ, এখানে ধরো একটা সাপ্লাই ভোল্টেজ আছে। ধরো সেই সাপ্লাই ভোল্টেজটা V। তাহলে এখানে কারেন্ট, এই তিনটের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেগুলো কি আলাদা? এটা আগে বলো। না না স্যার। হ্যাঁ, তিনটের মধ্যে দিয়ে কারেন্ট যেটা যাবে সেটা কি আলাদা যাবে, না কমন কারেন্ট যাবে? কমন কারেন্ট যাবে স্যার। কমন কারেন্ট যাবে। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে কারেন্টটা কমন হয়, কিন্তু যেটা ভ্যারি করে সেটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজটা একটা হবে V1, একটা V2, একটা V3, তিনটের জন্য তিনটে আলাদা ভোল্টেজ হবে। এখানেও ঠিক তাই। এখানে দেখো তোমার এই যে ইন্ডাকটিভ ব্যালাস্ট, ফ্লুওরোসেন্ট ল্যাম্প, এই দুটো সিরিজে কানেক্ট আছে, মানে চোক আর ফ্লুওরোসেন্ট ল্যাম্পটা এখানে সিরিজে কানেক্ট আছে, তাই না? তাহলে সিরিজে যদি কানেক্ট থাকে, তাহলে দুটোর মধ্যে একই কারেন্ট যাবে, সেজন্য আমরা একটাই অ্যামমিটার ইউজ করছি। কিন্তু ভোল্টেজটা যেহেতু আলাদা, সেই জন্য আমরা দুটো ভোল্টমিটার ইউজ করছি। একটা V1টা কি করবে, চোখের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করবে, V2টা ল্যাম্পের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করবে। কি এটা বুঝতে পেরেছো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই ভিটা কি করবে? এই ভিটা হচ্ছে এই ভোল্টেজটা মেজার করবে। আমি ইনপুটে কত টোটাল ভোল্টেজ দিচ্ছি। এবার তোমাদের মনে হতেই পারে যে ইনপুট ভোল্টেজটা নিশ্চয়ই V1 প্লাস V2 হবে, কিন্তু তা নয়। তার কারণ হচ্ছে, একটু আগেই বলেছি, ভোল্টেজ গুলো এখানে সাইনুসয়েডাল কোয়ান্টিটি বা ফেজার। ফেজার ওইভাবে অ্যাড হয় না, ফেজার এডিশনটা হয় ভেক্টর এডিশনের মতো। মানে ব্যাপারটা হচ্ছে, তোমার ধরো V1 যদি 200 হয়, V2
যদি 100 ভোল্ট হয়, এই যে এইখানে V1 আর V2 একটা ল্যাম্পের অ্যাক্রসে আর টিউবের অ্যাক্রসে, তার মানে V কত হবে? মানে এখানে যদি আমি এটাকে V বলি তাহলে V কত হবে বলতে পারবে? V কত হবে সেটা ডিপেন্ড করছে এই V1 আর V2 এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত। এই দুটো সাইনোসয়েডাল কোয়ান্টিটি, এটা ডিসি নয় যে ডাইরেক্ট তুমি অ্যাড করে দেবে। এই দুটোর ডিপেন্ড করবে যে এই 200টা আর এই 100টা কত অ্যাঙ্গেলে রয়েছে। দেখো এরকম যদি একটা অ্যাঙ্গেল হয় তাহলে একরকম সামেশন হবে, বুঝতে পেরেছো? মানে তাদের ভেক্টর এডিশন করতে হবে, তাদের ফেজার এডিশন করতে হবে, এইটা মাথায় রাখবে। কেননা এসির ক্ষেত্রে আমরা এই অ্যালজেব্রিক এডিশন করতে পারবো না। আমি যদি এইটা করতে যাই তাহলে আমার এটা ভুল হবে। বুঝতে পেরেছো? স্যার এটাই তো আমরা করে থাকি, তাহলে কি এটা আমরা ভুল করতাম? হ্যাঁ, এসির ক্ষেত্রে কখনো এই ভোল্টেজ দুটো অ্যাড করা যাবে না যদি না এই তাহলে স্যার দুটোই একই ফেজে থাকে। মানে ধরো যদি 200টা আর এই 100টা একই ফেজে থাকে তাহলে এটা করা যাবে। কখন এটা সম্ভব? যদি এই দুটোর নেচার সেম হয়, মানে এই যে ল্যাম্পটাও রেজিস্টিভ আর এই যে ইন্ডাকটিভ ব্যালান্সটাও রেজিস্টিভ, দুটোই রেজিস্টিভ, তাহলে এটা করা যাবে। জাস্ট হ্যালো, হ্যাঁ হ্যাঁ, actually I am in a class, so can I call back you after some time, after half an hour or so? Okay, okay, no, it's okay, yeah, okay. কি বুঝতে পেরেছো? এইটা যদি দুটোই রেজিস্টিভ হতো তাহলে করা যেত, কিন্তু আমরা জানি যে ইন্ডাকটিভ ব্যালান্স মানে এটা পুরোপুরি ইন্ডাকটিভ ইন নেচার, আর এটা ল্যাম্প জেনারেলি রেজিস্টিভ হয়, তা সেটা যদি হয় এটা করা যাবে না, এইটা মাথায় রাখবে। এই একদম সিম্পল অ্যাডিশনটা কিন্তু এখানে হবে না। সেই জন্যই আমাদের এখানে 3টে ভোল্ট মিটারের দরকার হচ্ছে। একটা ভোল্ট মিটার শুধু চোখের অ্যাক্রসে ভোল্টেজটা রিড করবে, একটা ভোল্ট মিটার ফ্লুরোসের অ্যাক্রসে ভোল্টেজ রিড করবে, আর একটা ভোল্ট মিটার টোটাল ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজটাকে রিড করবে। কারেন্ট কিন্তু এখানে একটাই, কারেন্ট যাবে যেহেতু এটা সিরিজ সার্কিট। এইটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। আচ্ছা, সেকেন্ড কনসেপ্ট হচ্ছে তাহলে ভোল্ট মিটার অ্যামমিটার দিয়ে আমরা তো অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে যাব, কিন্তু অ্যাক্টিভ পাওয়ারটা কিভাবে পাবো? মানে পিটা কি করে পাবো? পিটা পাবো ওয়াট মিটার থেকে। তাহলে আমাদের তো এখানে একটাই ওয়াট মিটার রয়েছে, তাহলে একটা ওয়াট মিটার দিয়ে আমরা কি করে মেজার করব যে চোখ কতটা পাওয়ার কনজিউম করছে, ল্যাম্প কতটা পাওয়ার কনজিউম করছে, আর টোটাল কতটা পাওয়ার কনজাম্পশন হচ্ছে? হ্যাঁ, শুধু একটাই জিনিস মনে রাখবে, এই পাওয়ারটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, এটা ভেক্টর বা ফেজার কোয়ান্টিটি নয়। ফলে এখানে ওই অ্যালজেব্রিক এডিশনটা চলবে। বুঝতে পেরেছো? পাওয়ারটা কিন্তু মানে পাওয়ারে কিন্তু 2 এ 2 এ 4 হতে পারে, 2 + 2 4, মানে অ্যালজেব্রিক এডিশন পসিবল, কেননা পাওয়ারটা একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা যাই হোক, তাহলে সেইটা এবার আমরা একটা ওয়াট মিটার দিয়ে কি করে ইমপ্লিমেন্ট করব? আচ্ছা এবার দেখো, এই যে প্রেসার কয়েল যেটা পিসি বললাম, এই পিসির কানেকশনটা একটু লক্ষ্য করো। পিসির কানেকশনের জন্য আমরা একটা এই বাইপোলার সুইচ অ্যারেঞ্জ করেছি। মানে পিসির একটা এন্ড একবার সিএইচ এ লাগানো যেতে পারে, একবার টিওটি তে লাগানো যেতে পারে। যখন পিসির টার্মিনালটা সিএইচ এর সাথে লাগানো আছে, তখন এই পিসিটা কোন ভোল্টেজটাকে মেজার করবে বলতো? মানে কোন ভোল্টেজটাকে সেন্স করবে? সার্কিটটা ভালো করে দেখে বলো। পিসিটা যখন সিএইচ এ কানেক্ট আছে তখন ও কোন ভোল্টেজটাকে সেন্স করে ওয়াট মিটারকে পাঠাবে?
সিএইচ এ থাকলে V1, হ্যাঁ বলো, সিএইচ এ Focus থাকলে in the- V1। আমি শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে। হ্যাঁ বলো, আরেকবার বলো, একজন বলো, বলো একজন বলো, যে কেউ একজন। এতক্ষণ দুজন বলছিলে, আরেকজন স্যার সিএইচ এ থাকলে V1 পাবে। V1 পাবে, কারেক্ট। সিএইচ এ থাকলে V1 পাবে। আর তুমিই বলো তাহলে টিওটি তে থাকলে কি পাবে? তো V2 পাবো স্যার, V2 পাবো স্যার। ভালো করে দেখো, দেখে বলো, অতটা ইজি নয় জিনিসটা। টিওটির কানেকশনটা লক্ষ্য করো। স্যার V1 V2 দুটোই তো আসছে স্যার ওখানটায়। হ্যাঁ, তাহলে দুটোই আসছে, তাহলে V1 প্লাস V2 পাবে, মানে ভি পাবে, মানে বেসিক্যালি ভিটা পাচ্ছে কি, তাই না? কি বুঝতে পেরেছো? মানে V1 V2 দুটো মানে স্যার টোটাল ভোল্টেজটা পাচ্ছি, এটাই টোটাল বলছেন তো? ভোল্টেজ এইটা পাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সেই জন্য টোটাল লেখা আছে। কি বুঝতে পেরেছো এবার? আচ্ছা আচ্ছা, তাহলে স্যার, আমি আরেকটা হ্যাঁ বলো। জিনিস বলছি যে আমি যে ভিটা পাচ্ছি ওখানে V1 টা, হ্যাঁ V1 এর সঙ্গে স্যার VI করে কি W পাবো না? বলো আরেকবার। V1 এর মানে সাথে, ওয়াট মিটারে যেটা আছে, ওয়াট হ্যাঁ মিটারের যে কারেন্টটা, ওয়াট ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার, তো ওখানে সিঙ্গেল যে V1 হ্যাঁ, V1 এর সাথে আই মাল্টিপ্লাই যেটা করলে, পাচ্ছি সেই V1 এর সঙ্গে অ্যাম্পিয়ার কে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলে কি পাবো? VI করে তো আমরা স্যার ওখান থেকে ওয়াট মিটার মানে দুটো আলাদা আলাদা ভাবে আমরা V1 না না, এর ওয়াটেজ জন্য পাবো একটা, না, V2 এর জন্য আমরা দুটোর পাবো জন্য আমরা হচ্ছে, না পাবো হচ্ছে চোখের কতটা অ্যাপারেন্ট পাওয়ার যাচ্ছে সেইটা পাবো, আর ওয়াটমিটার থেকে চোখের অ্যাক্টিভ পাওয়ারটা পাবো। এই দুটো পেয়ে গেলে এইবার চোখের পাওয়ার ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পেরেছো? এই জিনিসটাকে ফলো করো। স্যার একটু এটা ভেঙে যদি দেখান স্যার ভালো হয়। কোনটা ভেঙে দেখো বলো, কোন জিনিসটা ভেঙে দেখো বলো। এই যে যেটা স্যার এই যে আপনি মানে স্কয়ার রেক্টেঙ্গেল করলেন, মানে SH VI ইন্টু আইটা যেটা, হ্যাঁ, এসএইচটা তো অ্যাপারেন্ট পাওয়ার, একটু আগেই বললাম ভোল্ট মিটার আর অ্যামমিটারের রিডিংটাকে মাল্টিপ্লাই করলে ডাইরেক্ট আমরা অ্যাপারেন্ট পাওয়ারটা পাই। এর আগে ডিসকাশনে আমরা বললাম না, আমরা অ্যাপারেন্ট পাওয়ার কি করে পাই, ভোল্ট মিটার হুম। আর অ্যামমিটারের রিডিংটাকে মাল্টিপ্লাই করে অ্যাপারেন্ট পাওয়ার পাই। তাহলে এক্ষেত্রে চোখের ক্ষেত্রে চোখের ভোল্ট মিটার, আর চোখের থ্রু দিয়ে তো কারেন্টটা, সবার ক্ষেত্রে তো কারেন্ট এখানে একটাই, সেই জন্য অ্যামমিটারটা কমন। তাহলে চোখের ভোল্ট মিটারের রিডিংটা V1 আর কমন অ্যামমিটার রিডিং I, এই দুটো মাল্টিপ্লাই করে আমরা চোখের অ্যাপারেন্ট পাওয়ারটা পাচ্ছি। আর ওয়াটমিটারে প্রেসার কয়েলটা সিএইচ এ দিয়ে আমরা কি পাচ্ছি, চোখের অ্যাক্টিভ পাওয়ারটা পাচ্ছি, মানে পি পাচ্ছি, পি অফ চোখ, পিসিএইচ, এটা পাচ্ছি। এবার ডেফিনেশন অফ পাওয়ার ফ্যাক্টর কি, পি বাই ভি ইন্টু আই, এটা আগে ডিসকাশনে আমি ডিসকাস করেছি, বোঝা গেছে এবার? সিমিলারলি যখন টিওটি তে থাকবে তখন আমরা টোটাল পাওয়ারটা পাবো। শুভদীপ, আমি একটা ক্লাসে আছি, একটু পরে করবো। ঠিক আছে, তাহলে এখানে অ্যাপারেন্ট পাওয়ারটা কি হবে টোটালের জন্য, টোটাল ইনপুট ভোল্টেজ ভি আর টোটাল ইনপুট কারেন্ট VI, তাহলে টোটাল পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, পি টোটাল যা ফর্মুলা আছে বাই ভি ইন্টু আই।
কি বুঝতে পেরেছো এটা? আচ্ছা, আলাদা করে ফ্লুorescent ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টর বার করার দরকার পড়ছে না, তাই তো? একটা হ্যাঁ, গ্লোবের পাওয়ার দরকার ফ্যাক্টর বার পড়বে করবো, তো। একটা হচ্ছে টোটাল এবার আমি সেটাই জিজ্ঞেস করবো তোমাদের, দরকার পড়বে না মানে সেটাই তো এখানে মেইন ইম্পর্টেন্ট, যে ফ্লুorescent ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টরটা কত, ফ্লুorescent ল্যাম্পের পাওয়ার কনজাম্পশনটা কত, সেটাই তো মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেটা তো আমরা কি করে বার করবো এখান থেকে বলো, সেই আইডিয়াটা আমাকে দাও। কি করে বার করবো ফ্লুorescent ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টরটা আমরা কি করে বার করবো? ফ্লুorescent ল্যাম্পের ক্ষেত্রে কোনটা আমরা ডাইরেক্ট পাবো সেটা আমাকে বলো, মানে কোন রিডিংটা আমাদের হাতে আছে অ্যাক্টিভ আর অ্যাপারেন্ট পাওয়ার মধ্যে? স্যার অ্যাপারেন্ট পাওয়ারটা রয়েছে আমাদের কাছে, বলো অ্যাপারেন্ট পাওয়ারটা কি? আর অ্যাক্টিভ পাওয়ারটাকে বার অ্যাপারেন্ট পাওয়ারটা বলো, অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলাটা কি লিখবো এখানে? অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে স্যার ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এখানে কোন ভোল্টেজটা লিখবো? ভোল্টেজটা লিখবো হচ্ছে টোটাল ভোল্টেজ মাইনাস V1। না, এখানে ডাইরেক্ট আমার ভোল্টেজ আছে, ভোল্টমিটার রিডিং আছে টোটাল, available। আমাদের এটা ইনডাইরেক্ট না, ডাইরেক্ট তো আমি এখানে V2 টা পেয়ে যাচ্ছি। টোটাল ভোল্টেজ, কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা অ্যাক্টিভ পাওয়ারের অ্যাক্টিভ পাওয়ারটা কি করে পাবো? এটা জাস্ট মাইনাস করে দেবো, অ্যাক্টিভ কেননা একটু পাওয়ারের আগেই সময় স্যার বলেছি। টোটাল ভোল্টেজের সঙ্গে V2 টা না, মাইনাস করতে হবে। পাওয়ারের সাথে ভোল্টেজ কখনো মাইনাস হয় না, অ্যালজেব্রিক্যালি মাইনাস হবে না, ভেক্টর এডিশন ভেক্টর সাবট্রাকশন করতে হবে, পাওয়ারটা হবে। সেই জন্য পাওয়ারটা স্কেলার, এই যে একটু আগেই লিখলাম, ভেরি ইম্পর্টেন্ট থিং, পাওয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি, সেই জন্যই এইটা আমরা করতে পারলাম, এই পাওয়ারটা বার করতে পারলাম। এটা বেরিয়ে গেলে তারপর তো আর কোনো ব্যাপার না। ফ্লুorescent ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টর আমাদের PFL ও বেরিয়ে গেছে আর SFL ও বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ফ্লুorescent ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই তিনটে জিনিসই এখানে বার করতে হবে, এই এক্সপেরিমেন্টটাতে এই তিনটে জিনিস বার করতে হবে। এই হচ্ছে, দেখো এই তিনটে জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার তাহলে টোটাল ভোল্টেজটা আমরা কি জন্য বের করলাম তাহলে স্যার? এটা তো কাজে লাগছে না। টোটাল ভোল্টেজটা কোথায় কাজে লাগছে কিনা দেখো তো এই তিনটের মধ্যে, ভালো করে লক্ষ্য করছো না তোমরা? আচ্ছা, কোনোটাই অকাজের কিছু না, সবকটাই কাজে লেগেছে। কোথায় কোনটা লেগেছে ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এইখানে লেগেছে টোটাল ভোল্টেজটা। টোটাল ভোল্টেজ না জানলে টোটাল অ্যাপারেন্ট পাওয়ারটা তো বার করতে পারবে। কি ঠিক আছে? স্যার স্যার আরেকটা কোশ্চেন ছিল, বলছি স্যার যেটা এসিতে আপনি বললেন যে ডাইরেক্ট আমরা এটা যেমন V1 আর V2 অ্যাড করতে পারবো না, তাহলে স্যার ওটা বললেন যে এসির জন্য, এসি সার্কিটের জন্য অ্যাঙ্গেলটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। তো স্যার অ্যাঙ্গেলটা কিভাবে মেজারমেন্ট করবো স্যার, কিভাবে বুঝতে পারবো? কিসে অ্যাঙ্গেলটা বুঝতে পারবে? পাওয়ার ফ্যাক্টরটা বার করলে। না, ওই যে উপরে স্যার আপনি হ্যাঁ, আমি দেখিয়েছিলেন বলছি, ওই আমি একটা, বলছি পাওয়ার ফ্যাক্টরটা বার করলে তাহলে বুঝতে পারবে অ্যাঙ্গেলটা কত। ধরো একটা কিছুর পাওয়ার ফ্যাক্টর বেরিয়েছে, একটা জিনিস মনে রাখবে, পাওয়ার ফ্যাক্টরটা কি একটু আগেই লিখেছি আগের স্লাইডে, যেটা হচ্ছে cos phi, ফলে এটা অলওয়েজ লেস দ্যান 1। ধরে নিলাম পাওয়ার ফ্যাক্টরটা 0.9। তাহলে ও লেস দেন 1। পাওয়ার আচ্ছা, ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি আমরা কি বলেছি? cos phi। তাহলে cos phi equals to 0.9। তার মানে বুঝে নিতে হবে যে ফাইটা অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেলে রয়েছে, মানে এই যে
ফ্লুরোসেন্ট ল্যাম্পের ধরো এটা হচ্ছে ফ্লুরোসেন্ট ল্যাম্পের পাওয়ার ফ্যাক্টর। তা ফ্লুরোসেন্ট ল্যাম্পের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনটা মানে তার যে রেফারেন্স ভোল্টেজের সাথে কারেন্টটা কত কত অ্যাঙ্গেল করে থাকে, এটা 0.9। এইভাবে আমাদের বুঝতে হয়। বুঝতে পেরেছো? এবারে সিমিলারলি তুমি চোখের সাথে যদি কম্পেয়ার করো, চোখেরও ভোল্টেজ কারেন্ট রিলেশনটা বার করতে হবে এইভাবে। হুম, তাহলে স্যার এটা ক্যালকুলেটরে মারলে এটা কি ডিগ্রি চলে আসবে? আসবে তো অবশ্যই। আচ্ছা, হ্যাঁ, cos inverse আচ্ছা, একটু জটিল আছে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে স্যার আগে পাওয়ার ফ্যাক্টরটা বের করে নিতে হবে, তারপরে হ্যাঁ অ্যাঙ্গেলটা আমরা পাবো। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর থেকে অ্যাঙ্গেল বার। আচ্ছা, তারপরেই তো স্যার ভিটা পাবো না? হ্যাঁ, তারপরে তো টোটাল ভিটা পাবো না, তো ভি পাবো না। না, টোটাল ভিটা তো আমরা ভোল্টমিটার দিয়ে মেজার করছি ডাইরেক্ট, এখানে তো আমাদের কোনো অসুবিধা নেই। তুমি আচ্ছা, যদি প্রুফ করতে চাও, এটা হচ্ছে তুমি যদি প্রুফ করতে চাও সেক্ষেত্রে আলাদা ব্যাপার। সেক্ষেত্রে তোমার V1 আর V2 থেকে অ্যাঙ্গেল বার করে তারপরে সেটাকে মানে থিওরিটিক্যালি দেখিয়ে দেখানো যেতে পারে যে ওটা ভি বেরোচ্ছে, যে ওটা ভেক্টর এডিশন হচ্ছে। আচ্ছা, বারবার আমি ভেক্টর কথাটা ইউজ করছি যদিও এটা ফেজার, তার কারণ হচ্ছে ইলেকট্রিক্যালের যেটা ফেজার সে ভেক্টরের সমস্ত যে অপারেশন গুলো রয়েছে, ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো রয়েছে সেগুলো ফলো করে। বুঝতে পেরেছো? আমাদের যে ভেক্টর, আমাদের যে ফেজার, ইলেকট্রিক্যাল ফেজার বলে যে জিনিসটা আছে সেই সমস্ত তোমাদের মেকানিক্যালের যে ভেক্টর জিনিসটা আছে সেই ভেক্টরের সমস্ত ম্যাথমেটিক্যাল এইগুলো ফর্মুলেশন গুলো ও অ্যাকসেপ্ট করে। ওকে, তাহলে এইটা হচ্ছে সার্কিট ছিল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে শুরুতে একটা ভ্যারিয়াক দেয়া আছে। ভ্যারিয়াকটা কি জিনিস জানো? ভ্যারিয়াকটা হচ্ছে এমন একটা জিনিস যার ইনপুটটা হচ্ছে ফিক্সড এসি ভোল্টেজ আর আউটপুটটা ভেরিয়েবল এসি ভোল্টেজ। আর ভ্যারিয়াকটাকে আমরা বলি যে ভেরিয়েবল অটো ট্রান্সফরমার। ভ্যারিয়াকের আরেকটা নাম হচ্ছে ভেরিয়েবল অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার কেন না? ট্রান্সফরমারে আমরা জানি দুটো ওয়াইন্ডিং থাকে, কিন্তু অটো ট্রান্সফরমারের একটাই ওয়াইন্ডিং থাকে, যেমন ভাবে এখানে সার্কিটে দেখানো আছে। অটো ট্রান্সফরমারে একটাই ওয়াইন্ডিং রয়েছে, সেই ওয়াইন্ডিং এরই একটা পার্টকে আমি ফিক্সড ইনপুটের জন্য ইউজ করছি, আর একটা পার্টকে ভেরিয়েবল আউটপুটের জন্য ইউজ করছি। তাহলে এখানে আমাদের ভ্যারিয়াকটা কেন লেগেছে কাজে? এখানে পারপাসটা হচ্ছে দুটো। আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবে, যেখানে তোমরা ল্যাব করতে যাও ফিজিক্যালি, সেখানে আমাদের যে ভোল্টেজটা আছে 110 ভোল্ট। যেভাবে রেলের সাপ্লাই আমরা জানি রেলওয়েতে 110 ভোল্টস এর সমস্ত অপারেশন হয়, সেরকমই ফর giving safety, so we have kept our voltage level 110 volts, AC and DC. For this application we need AC on. তো এই 110 ভোল্টস এ কিন্তু ফ্লুরোসেন্ট ল্যাম্প জ্বালানো যাবে। ফ্লুরোসেন্ট ল্যাম্প জ্বালাতে গেলে around 200 volts we require. So one of the purpose of this variac is to step up the voltage. যেহেতু 110 এ হবে না, আমাকে 220 কাছাকাছি বাড়াতে হবে। এই স্টেপ আপ করার জন্য আমাদের একটা ট্রান্সফরমার দরকার। সেই জন্য one of the reason for which we are using this variac is to stepping up the voltage from 110 to around 200 to 20 volts. Another reason is that আমাদের as per these experiments we have to vary the voltage from around 190 volts to 230 volt. এই রেঞ্জে ভোল্টেজটাকে ভ্যারি করতে হবে। এই যে ভ্যারি করতে হচ্ছে তার জন্য আমাকে একটা ভেরিয়েবল অ্যারেঞ্জমেন্ট লাগবে। সেই ভ্যারিয়াক সেই ভেরিয়েবল অ্যারেঞ্জমেন্টটা প্রোভাইড করছে। বুঝতে পেরেছো? এই দুটো কারণে আমরা এখানে কিন্তু ভ্যারিয়াকটাকে ইউজ করছি। ওকে, তো যাই হোক, এবার আমরা দেখি যে এক্সপেরিমেন্টের রান গুলো কি কি আছে। আচ্ছা, এক্সপেরিমেন্টের রান তোমাদের যেটা বলেছি, এই পুরো
সার্কিটটা করার পরে, একটু আগে যেরকম ভাবে সার্কিটটা বোঝালাম, ওপরের সার্কিটে আপাতত আমরা থাকি। এই পুরো সার্কিটটা করার পরে আমাদের সাপ্লাই দিতে হবে 110 ভোল্ট। সাপ্লাই দেওয়ার পরে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াতে হবে, কারণ আউটপুটে ভোল্টেজটা বাড়ানো যায়। তাহলে আস্তে আস্তে 0 থেকে আমরা 20-30 করে বাড়াতে 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 কোনো রিডিং নেবো না, শুধু বাড়াতে থাকবো। বাড়াতে বাড়াতে গিয়ে এমন একটা ভোল্টেজ রিচ করবে, সেখানে দেখবে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা ফ্লিকার করা শুরু করছে, দপদপ করা শুরু করছে। and that is around 190 volts। মানে 190 ভোল্টস এর কাছে গিয়ে দেখবে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা ফ্লিকার করা শুরু করছে, দপদপ করা শুরু করছে। হ্যাঁ, তারপর দেখবে অ্যারাউন্ড 190 or maybe 195 volts the fluorescent lamp beam becomes complete, মানে পুরো ফ্লুরোসেন্ট ল্যাম্প এই মাথা থেকে ও মাথা জ্বলে গেল। When the beam becomes complete in this 1 meter long fluorescent lamp, then you can call that voltage as a striking voltage। বুঝতে পেরেছো? বোঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে যে ভোল্টেজে গিয়ে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা প্রথমে জ্বলে গেল, পুরো বিমটা কমপ্লিট হলো, সেটাকে আমরা বলি যে স্ট্রাইকিং ভোল্টেজ। তাহলে আমি কত বললাম স্ট্রাইকিং ভোল্টেজ জেনারেলি আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে পাই? 110 ভোল্ট স্যার। না, ভালো করে ক্লাসটা শুনছো না। 110 ভোল্টটা কিন্তু এখানে ইনপুট। 110 ভোল্টই ফ্লুরোসেন্ট ল্যাম্পটা জ্বলে গেলে তাহলে এখানে আমার ভেরিয়াক ইউজ করতে হতো। ভেরিয়াকের আউটপুটটা আমরা বাড়াতে 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 190, 190 to 195 যখন রিচ করছি, দেন your fluorescent lamp starts flickering and at some time it will glow fully, পুরো ফ্লুরোসেন্ট ল্যাম্পটা জ্বলে যাবে। সেইটাই হচ্ছে স্ট্রাইকিং ভোল্টেজ। যে ভোল্টেজে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা পুরো জ্বলে গেল, পুরো বিমটা কমপ্লিট হলো, সেটাকে আমরা স্ট্রাইকিং ভোল্টেজ বলছি। সেটা অ্যারাউন্ড 190 to 195 ভোল্ট। ওকে, বোঝা গেছে এবার? কত বললাম? 190 থেকে 195 স্যার। 5 ভোল্ট। আচ্ছা, এবার তোমাদের যেটা করতে হবে, যে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা জ্বলে গেল সেই অবস্থায় এই সমস্ত রিডিং নিতে হবে। কি কি রিডিং? 3টে ভোল্ট মিটার রিডিং, একটা অ্যামমিটার রিডিং, আর একটা ওয়াট মিটার রিডিং। এই সেটআপে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল 5টা মিটার আছে। there are 3 voltmeters, 1 ammeter and 1 wattmeter। ওকে, কিন্তু 1 wattmeter থাকলেও ওয়াটমিটারে কিন্তু দুটো রিডিং, মানে দুটো সেটিং এ রিডিং নিতে হবে, একটা সিএইচ এ দিয়ে, একটা টিওটি তে দিয়ে। তাহলে টোটাল কটা রিডিং হচ্ছে বলতো এক একটা ভোল্টেজের জন্য? হাউ মেনি ভোল্টেজ, হাউ মেনি কারেন্টস, হাউ মেনি ওয়াট? কুইকলি বলো, কটা ভোল্টেজ রিডিং হচ্ছে? 3টে ভোল্টেজ স্যার। 3টে টোটাল ভোল্টেজ? 5টা ভোল্টেজ হচ্ছে 5টা ভোল্টেজ না, স্যার, টোটাল 5টা ভোল্টেজ। না 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 5টা ভোল্টেজ নয়। প্রথমবারে হচ্ছে 3টে ভোল্টেজ আমি পাচ্ছি, সেকেন্ড টাইমে আবার দুটো। ভোল্টেজ না, ওটা ওয়াট মিটার। ভোল্টেজ 3টে হবে স্যার। ভোল্টেজ 3টে, ভোল্টেজ 3টে, একটা কারেন্ট আর দুটো ওয়াটেজ রিডিং পাচ্ছি, একটা পিসিএইচ, একটা পিটিওটি। সেটা আমি যদি টিওটি তে দেই, হ্যাঁ, ওটা তো ওয়াট ডাইরেক্ট ভোল্টমিটার, ভোল্টেজ অ্যামমিটার, মানে ভোল্টেজ কারেন্ট আলাদা আলাদা দেখাবে না, ও কিন্তু একটাই রিডিং দেখাবে। অ্যামিটার। হ্যাঁ, তাহলে টোটাল কটা রিডিং পাচ্ছি? টোটাল 6টা রিডিং পাচ্ছি, 3টে ভোল্টেজ, একটা কারেন্ট আর দুটো ওয়াটেজ। এই 6টা করে রিডিং প্রত্যেকটা ভোল্টেজের জন্য নিতে হবে। প্রথমটা নেব আমরা স্ট্রাইকিং ভোল্টেজে, মানে 190 ভোল্টস এর ধরো নিলাম। তারপরে আমরা কত করে বাড়াবো? 5 করে করে, ধরো 195 এর নেক্সট রিডিংটা নিলাম।
তারপর 200, তারপর 205, তারপর 210, এরকম করে করে 230 অব্দি আমাদের রিডিং নিতে হবে। এবং এই 6টা রিডিং এর জন্য প্রত্যেকটা সেটের জন্য তোমাকে কিন্তু 3টে করে পাওয়ার ফ্যাক্টরও ক্যালকুলেট করতে হবে। পাওয়ার ফ্যাক্টর অফ দ্য চোখ, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য চোখ, পাওয়ার ফ্যাক্টর অফ দ্য ফ্লুরোসেন্ট ল্যাম্প এন্ড টোটাল পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ওয়াট মিটার ওখানে সিসি যেটা আছে ওটা কি স্যার? ওই যে কারেন্ট উপর- কয়েল, ওটা কারেন্টটাকে সেন্স করে। ওগুলো শুধু কয়েল, একটা কারেন্ট সেন্স করার জন্য আর একটা ভোল্টেজ সেন্স করার জন্য। রিডিংটা সবসময় ওয়াটেজেই দেবে, ভোল্টমিটার ভোল্টেজ কারেন্ট আলাদা দেবে না, রিডিংটাও কারেন্ট মানে ওয়াটেজেই দেবে। তুমি একটাই স্কেল আছে, সেই স্কেল থেকে তুমি যেটা রিড করতে পারবে তার ইউনিট হবে ওয়াটেজ, ওয়াট। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে এইগুলো তোমাকে করতে হবে। তাহলে কত অবধি করতে হবে? 230 ভোল্টস অবধি করতে হবে। আচ্ছা, 230 ভোল্টস অবধি করার পরে আমাদের রিডিং নেওয়া শেষ। তারপরে এবার আমাদের আবার ওই ভ্যারিয়াকের এটা দিয়ে ভোল্টেজটা কমাতে হবে। তাহলে 230 থেকে আমরা কমাতে কমাতে 210, 180, হ্যাঁ এখানে 180 মানে 190 ক্রস করে নিচে চলে এলেও দেখবে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা কিন্তু অফ হচ্ছে না। হ্যাঁ 190, 180, 170, 160, 160 পেরিয়ে গেলে কিছুক্ষণ পর দেখবে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা এবার অফ হয়ে গেল। অ্যারাউন্ড 156 or 157 volts, your fluorescent lamp beam will be off, and that voltage is called the extinguishing voltage. You can note down these two terms which is relevant for fluorescent lamp. One is the striking voltage, another is the extinguishing voltage. Striking voltage যে ভোল্টেজে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা প্রথমে স্ট্রাইক করে, মানে প্রথমটা জ্বলে যায় ফুল বিমটা। আর এক্সটিংগুইশিং ভোল্টেজ যে ভোল্টেজে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা নিভে যায়, এক্সটিংগুইশ করে যায়, অফ হয়ে যায়। And the extinguishing voltage is always less than the striking voltage. তাহলে কমানোর সময় শুধু আমরা ভোল্টেজটা নোট ডাউন করব যে কোন ভোল্টেজে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা এক্সটিংগুইশ করে গেল, নিভে গেল। এই হচ্ছে আমাদের প্রথম সেট অফ রিডিং। বোঝা গেল? কারো কোনো ডাউট থাকলে বলো। এটা হচ্ছে এই নর্মাল ইন্ডাকটিভ ব্যালান্স, মানে নর্মাল চোখের ওপর আমাদের যে এক্সপেরিমেন্টটা আছে সেইটা। নেক্সট যে এক্সপেরিমেন্টের পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক চোখ, ইলেকট্রনিক ব্যালাস্ট। ওকে, ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে কানেকশনটা খুব সোজা। ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে ওই রকম সিরিজ কানেকশন করতে হয় না। ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে শুধু আমার ইনপুটে 220 ভোল্টস আসবে আর আউটপুট থেকে 4টে লিড বেরোবে। সেই 4টে লিড গিয়ে ফ্লুরোসেন্ট ল্যাম্পের 4টে পিনের সাথে কানেক্ট হবে। এখানে কোনো স্টার্টার, কোনো চোখের প্রেজেন্স নেই। বুঝতে পেরেছো? ইলেকট্রনিক ব্যালাস্টের কানেকশনটা ভালো করে এখানে ফলো করো। এই ইলেকট্রনিক ব্যালাস্টে ইনপুটে ডাইরেক্ট 220 ভোল্টস আসবে আর আউটপুটে অলরেডি 4টে টার্মিনাল আগে থেকেই বার করা আছে। সেই 4টে টার্মিনালে দুটো দুটো করে নিয়ে আমার ফ্লুরোসেন্ট ল্যাম্পের দুপাশে দুটো দুটো করে পিনে কানেক্ট করতে হবে। এই হচ্ছে ইলেকট্রনিক ব্যালাস্টের কানেকশন। ফলে এখানে আমাদের কিন্তু আলাদা ভোল্টেজ, আলাদা পাওয়ার মেজার করার কোনো স্কোপ নেই। তাহলে ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে একটাই ভোল্টেজ, একটাই কারেন্ট এবং একটাই পাওয়ার মেজার করা যাবে যে কোনো ভোল্টেজের জন্য। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমি কি বলছি? একটাই ভোল্টেজ, একটাই কারেন্ট এবং একটাই পাওয়ার মেজার করা যাবে। হ্যাঁ, তবে এখানেও তোমাদের ব্যাপারটা একই, যে আগের মতো এখানেও তোমাকে স্ট্রাইকিং ভোল্টেজ, এক্সটিংগুইশিং ভোল্টেজটাকে নোট ডাউন করতে হবে। তবে এখানে স্ট্রাইকিং ভোল্টেজটা খুব কম। হ্যাঁ, এখানে দেখবে 110 দিলেও তুমি যদি আউটপুটের ভ্যারিয়াকটা আস্তে আস্তে বাড়াতে থাকো 0, হ্যাঁ 10, 50 করে,
যে 60 ভোল্টেজের কাছাকাছি 60 ভোল্টস এর কাছাকাছি উঠলেই দেখবে ফ্লুরোসেন্ট ল্যাম্পটা জ্বলে গেল। জ্বলে যাওয়া মানে হচ্ছে কমপ্লিট বিমটা ফর্ম করে গেল, এ মাথা থেকে ও মাথা 1 মিটার লং। করে ওখানে আর তোমাকে কোনো রিডিং নিতে হবে না। এখানে ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে স্ট্রাইকিং ভোল্টেজে কোনো রিডিং নিতে হবে না, রিডিং নিতে হবে অনলি অ্যাট আ ভোল্টেজ অফ 220। একটাই রিডিং নিতে হবে, মানে একটাই ভোল্টেজ রিডিং, একটাই কারেন্ট রিডিং, একটাই ওয়াট মিটার রিডিং এখানে তোমাদের নিতে হবে, এন্ড দ্যাট ইজ অনলি অ্যাট 220 ভোল্টস, বা এই শীটে যেটা লেখা আছে 220 মেবি 230, একটাই রিডিং এখানে নিতে হবে। তারপরে আবার কমাতে কমাতে তোমাকে এক্সটিংগুইশিং ভোল্টেজটা নোট ডাউন করতে হবে, দ্যাট ইজ অলসো ভেরি লেস, অ্যারাউন্ড 45 to 50 ভোল্টস। তাহলে ইন্ডাকটিভ ব্যালাস্টের অ্যাডভান্টেজটা কি, এর striking voltage এবং extinguishing voltage both are very low. So that means if there is a low voltage problem in your locality, then your electronic ballast, if you have electronic ballast, then your fluorescent lamp will glow, will remain glowing. And the disadvantage is that reliability of the electronic ballast. So if a normal choke lasts for 10 to 12 years, electronic ballast maximum life is 2 to 3 years. So that is the only disadvantage. Another advantage of electronic ballast is the power consumption. Here the power consumption is very less. আমাদের যদি নর্মাল ফ্লুরোসেন্ট ল্যাম্প চোক হয়, নর্মাল চোক যদি হয়, মানে ইলেকট্রোম্যাগনেটিক ব্যালান্স বলে যেটা আগে দেখালাম আগের সার্কিটে, সেটা হলে শুধু চোকই তোমার প্রায় 10 ওয়াটস মতো কনজিউম করে। 10 ওয়াটস, নট ভেরি হাই, 10 ওয়াটস। ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে সেই কনজাম্পশনটা ইজ ভেরি ফিউ ওয়াটস, অ্যারাউন্ড 1 to 2 ওয়াট ম্যাক্সিমাম। Okay, so as far as the power consumption is concerned, electronic ballast is good, but the power factor if you calculate for electronic ballast, that is very poor. So these are the table that you have to complete during the runs. বলো এবার। স্যার টিউবলাইট জ্বালালে তো সাধারণত 40 ওয়াট থাকে, তো 40 ওয়াটের সঙ্গে কি 40 ওয়াটের সাথে আরো 10-12 ওয়াট, আরো 10-12 ওয়াট অ্যাড হয়ে যাবে যদি তুমি নর্মাল ইলেকট্রোম্যাগনেটিক ব্যালান্স বা নর্মাল চোখ দিয়ে তুমি যদি ফ্লুরোসেন্ট ল্যাম্পটা জ্বালাও, তাহলে তোমার পাওয়ার কনজাম্পশন হবে 50 to 55 ওয়াটস, ডিপেন্ডিং অন দা what type of choke you are using, aluminum or copper. In case of aluminum, the little bit high power consumption will be there. আর যদি একটু দামি চোক নাও, কপার চোক নাও, সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন 50 ওয়াটস মতো। যদি তুমি 40 ওয়াটস ফ্লুরোসেন্ট ল্যাম্প হয়। ওকে, এবার তুমি যদি এটাই তুমি যদি ইলেকট্রনিক ব্যালান্স দিয়ে করো, তাহলে 40-41 ওয়াটস মতো তোমার কনজাম্পশন হবে। মানে চোখের জন্য আলাদাভাবে পাওয়ার নেয় আর কি। হ্যাঁ অবশ্যই। এই দেখো Okay, ভালো sir, করে thank you. লক্ষ্য করো একটা জিনিস, এই যে পাওয়ার কনজাম্পশন বলতে আমরা তো বেসিক্যালি আমরা ওই অ্যাক্টিভ পাওয়ারের জন্যই বিল পে করি, এই জন্য আমাদের ইউনিটের নাম দেখবে কিলো ওয়াট আওয়ার। এই VAR বলে যে ইউনিটটা দেখালাম, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ওর জন্য আমরা কোনো বিল পে করি না, বা ভোল্ট অ্যাম্পিয়ার ওর জন্য আমরা কোনো বিল পে করি না, আমরা বিল পে করি শুধুমাত্র ওয়াট পাওয়ারের জন্য। তাহলে আমাদের এই যে ইন্ডাকটিভ ব্যালাস্ট যেটা দেখো ভেতরে সিম্বলটা আছে, এখানে ইন্ডাকটেন্স রয়েছে বাঁদিকে আর ডান দিকে রেজিস্ট্যান্স আঁকা আছে। তাহলে একটু আগেই বললাম এটা ইন্ডাকটিভ ব্যালান্স, মানে এটা একটা তারে একটা কোরের গায়ে একটা তার জড়ানো কপার বা অ্যালুমিনিয়াম। তাহলে এই রেজিস্ট্যান্সটা কেন এলো কেউ বলতে পারবে? এই রেজিস্ট্যান্সটা এখানে দেখানো হচ্ছে কেন? তার কারণ হচ্ছে তুমি কোরের গায়ে তার জড়াতেই পারো, সেখান থেকে তুমি ইন্ডাকটেন্স পেতেই পারো, কিন্তু তারের তো একটা ফাইনাইট রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের জন্য তো একটা পাওয়ার লস হবে, অ্যাক্টিভ পাওয়ার লস হবে। একটু আগেই বলেছি রেজিস্ট্যান্সের জন্য অ্যাক্টিভ পাওয়ার লস হবে। হ্যাঁ, তো সেই পাওয়ারটাই হচ্ছে এখানে অ্যারাউন্ড 10 to 15 ওয়াটস।
এই রেজিস্ট্যান্সের জন্য যে পাওয়ার লসটা হচ্ছে। ইন্ডাকটেন্সের জন্য কোনো অ্যাক্টিভ পাওয়ার লস হয় না। বাড়িতে যত খুশি ইন্ডাকটেন্স লাগাতে পারো, যত খুশি কয়েল লাগাতে পারো, তার জন্য কোনো পাওয়ার লস হয় না। কিন্তু সেই কয়েলের যে রেজিস্ট্যান্সটা থাকবে সে কিন্তু পাওয়ার লস করাবে। মানে পাওয়ার লস বলতে আমরা যে পাওয়ারটার জন্য পে করি, ইলেকট্রিসিটি বোর্ড বা ইউটিলিটি গুলোকে পে করি, সেই পাওয়ারের কথা আমি বলছি, অ্যাক্টিভ পাওয়ারের কথা বলছি। এই অ্যাক্টিভ পাওয়ারটা শুধুমাত্র রেজিস্ট্যান্সের জন্যই কনজিউম হয়, ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্সের জন্য পাওয়ার কনজাম্পশন হয় না। ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্সের জন্য পাওয়ার ফ্যাক্টর ওঠানামা করে। বলো, তো এটাই তোমাদের এক্সপেরিমেন্টে রয়েছে, এটাই তোমাদের তোমার পরে রিপোর্টে এগুলোই লিখতে হবে। হ্যাঁ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করো, আদারওয়াইজ আমি ক্লাসটা এন্ড করবো আজকে। বলো। স্যার এলইডি যেগুলো এখন নিউ যেগুলো সব চলছে ফ্লুরোসেন্ট ল্যাম্প যেটা, স্যার ওটার ক্ষেত্রেও কি স্যার পাওয়ারটা কি সেম থাকে না বেশি হয় স্যার? ওটাও তো একটা ওয়াট নির্দিষ্ট বলা থাকে। না, ওটার ক্ষেত্রে যা বলা থাকে তাই হয়। তার কারণ হচ্ছে এলইডির একটা হ্যাঁ ড্রাইভার, 40। সেই ড্রাইভারটা এসি থেকে ওটাকে ডিসি তে করে দেয়। এবং যদি ওটা এলইডি টিউবের পাওয়ার কনজাম্পশন একই, তোমার লাইট পাওয়ার জন্য পাওয়ার কনজাম্পশন অনেকটাই কম। হ্যাঁ, ওটা 22 to 24 ওয়াটস একই লাইট পাওয়ার জন্য, প্রায় হাফ। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ওটাও তো স্যার ওই 40 ওয়াটই লেখা থাকে, যে মানে যখন আমরা টিউব কিনি আর না, কি। মনে হয় যখন এলইডি টিউব তাহলে ওটাও এলইডি টিউব গুলো কি 40 ওয়াট লেখা থাকে না কম লেখা থাকে? এটা একটু লক্ষ্য করো সবাই। 40 থাকে স্যার, 40 থাকলে 40 40 ওয়াটই ওয়াট, থাকে স্যার, মানে আমি তাহলে 40 দেখেছি ওয়াটই আর কি। কনজিউম করবে। 40 যদি বলা থাকে তাহলে তুমি যদি 220 দাও 40 আচ্ছা ওয়াটই কনজিউম করবে। এর যে ড্রাইভার, ওই আচ্ছা, ড্রাইভার ওই বেশি রকমই পাওয়ার তোমার আসছে না এখানে। ম্যাক্সিমাম 1 ওয়াট কনজিউম স্যার করবে। এলইডি টিউব তো 18 ওয়াট বা হ্যাঁ, সেটাই আমি 20 বলতে ওয়াটের হয় চাইছি, এখন। 18 ওয়াট, 20 ওয়াট, 22 ওয়াটের হয়, সেটাই বলতে চাইছি। আর যে ড্রাইভার থাকে সেটা ম্যাক্সিমাম ওই 1-2 ওয়াট কনজিউম করতে পারে, ম্যাক্সিমাম, তার বেশি নয়, 1 ওয়াট। কেন ড্রাইভার যেটা করে এসিটাকে ডিসি তে কনভার্ট করে দেয়, সেই জন্য ও হয়তো 1-2 ওয়াট বেশি কনজিউম করতে পারে, এর বেশি নয়। মানে 18 ওয়াট যদি এলইডি টিউব হয় সেক্ষেত্রে তুমি ধরে নিতে পারো 20 ওয়াটের মধ্যেই তোমার পাওয়ার কনজাম্পশনটা থাকবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু স্যার নর্মাল যেরকম ফ্লুরোসেন্ট ল্যাম্পের যে আমরা মানে আলোর যে তীব্রতাটা পাই, এলইডি তেও তো স্যার একটু বেশি পাই। তাহলে এটা স্যার কেন হয় স্যার? না না, সেটা তো দুটো টেকনোলজি পুরোপুরি আলাদা। এখানে অনেকগুলো এলইডি আছে এবং এলইডির গ্লেয়ারটা অনেক বেশি। মানে এলইডি টিউবের ওপরে যদি কোটিংটা না থাকে, মানে ওই কভারটা একটা প্লাস্টিকের কভার থাকে, সেই কভারটা যদি না থাকে তাহলে কিন্তু ইট হ্যাজ কোয়াইট হাই গ্লেয়ার, মানে সেই তুমি ওই দিকে তাকাতে পারবে না। ওই কভারটা যে প্লাস্টিকের একটা কভার থাকে সেটা দিয়ে লাইটটাকে ডিফিউজ করে দেয় যাতে তোমার চোখের ক্ষতি না হয়। তাহলে এলইডি টিউব হ্যাজ quite high glare compared to normal tube light, normal fluorescent light. Okay, and one more thing is that I don't know whether we can indigenously make the LEDs or not. মানে আমরা আমাদের দেশে এলইডি গুলোকে মানে ম্যানুফ্যাকচার করতে পারি কিনা জানি না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এলইডি গুলোকে আমরা ইম্পোর্ট করি, হ্যাঁ, সেইগুলো স্ট্রিপ হিসেবে ইম্পোর্ট করি, করে একটা লাইটের শেপ দিই, এলইডি টিউব হতে পারে অথবা এলইডি ল্যাম্প হতে পারে, এলইডি বাল্ব হতে পারে, সেইগুলো শেপটা দিই শুধু, করে সেটা আমাদের ইন্ডিজিনিয়াস বলে আমরা ক্লেম করি।
not more than that. It is not our indigenous, আমাদের নিজস্ব জিনিস নয়। Whereas fluorescent lamp ইন্ডিয়াতে হয় না স্যার, এটাই বল। we can make our own. So when something is not made in India, so you don't have any control on the price of that. Nowadays it is very less because you have to promote the LED lamps because it consumes half of your tube light power consumption. তো সেই জন্য তুমি এটাকে প্রমোট করার জন্য দামটা কমাতেই পারো, কিন্তু সবসময় যে তুমি সেম দামটা রাখতে পারবে সেরকম কোনো গ্যারেন্টি নেই। যাই হোক, সেগুলো সব ডিফারেন্ট ইস্যু, আমি আর এই ডিটেলসে যাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। যদিও এলইডি টিউবটা আমাদের এখনো পর্যন্ত আমাদের ইউজি কারিকুলামে আসেনি, আমাদের পিজি কারিকুলামে আমাদের অন্য স্ট্রিমে রয়েছে, কিন্তু এখনো এলইডি টিউবটা আমাদের সেভাবে ইউজি কারিকুলামে আসেনি। স্যার বলছি এক্সপেরিমেন্টের কিছু ডেটা হ্যাঁ, ডেটা আমি অবশ্যই পাঠাবো তোমাদের। দেবেন কিংবা হ্যাঁ, ডেটা আমি পাঠাবো, দুটোই ডেটা তোমাদের পাঠাবো। তোমরা আগেরটা চাওনি, পরে আর ফলো আপও করোনি, আগেরটাও পাঠাবো এবং আজকেরটাও পাঠাবো। আচ্ছা, তোমাদের যে শেয়ার আছে আমি বলবো প্রীতম যদি অ্যাটেন্ডেন্সটাকে রেকর্ড করে আমাকে পরে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়েছি স্যার। ঠিক আছে, ওকে। এরকম ভাবে স্যার খাতা করতে হবে না হবে স্যার, তার একটা কি কোনো স্যাম্পল কপি কিছু স্যার দেখা যাবে, একটু কি দেওয়া যাবে স্যার? A4 পেজে বলেছে স্যার। না স্যাম্পল কিছু নেই, যা যা করা আছে নিজে করবে, কি আছে, ডেটা টেবিলটা বলে দিলে আর কি নিজেই গ্রাফ সবই আঁকতে পারবে, কিছু নেই, সবই বলা আছে। ডিটেইলস ইনস্ট্রাকশন শিটে ক্লিয়ারলি বলা আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই। স্যার বলছিলাম স্যার ওই রেকর্ডের লেকচারগুলো স্যার যদি আগের দিনের আজকে একটু পাঠিয়ে দেন খুব ভালো হয়। কোনটা? রেকর্ডেড লেকচার যেটা স্যার আগের ও এক্সপেরিমেন্টে আচ্ছা আচ্ছা আর আজকেরটা দুটো যদি পাঠিয়ে দেন। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ স্যার, ক্লাস রেকর্ডটা যেন স্যার ওটা কিভাবে পাবো স্যার? এটা গুগল ওয়েব থেকে তো আমরা মেলে পেয়ে যাই।